জোটবদ্ধ হলেও নিজ দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করতে পারবে না, এই বিধানে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, তবে আনুষ্ঠানিকভাবে এই সংশোধনী পরিবর্তনে চিঠি ইস্যু করা হবে বিএনপির পক্ষ থেকে। শুক্রবার বিকেলে সমসাময়িক বিষয় নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, আরটিও সংশোধন করে যেভাবে পাশ হয়েছে সেটা অধ্যাদেশ জারি হলে ছোট দলগুলো জোটভুক্ত হতে উৎসাহিত হবে না। তিনি আরও বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়া রয়েছে বিএনপি, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। সেই সাথে চলতি মাসেই কমপক্ষে 200 আসনে দল থেকে সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন, অনেক ছোট দলগুলো, এটা আমি কাউকে অসম্মান জানার জন্য ছোট দল বলছি না, এটা রাজনীতির মাঠে আকারে ছোট বড় অনেক দল থাকে যাদের জনসমর্থনের ভিত্তিতে এটা বলা হয়। তো তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় নবগঙ্গা পার্ক এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে একথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে বলেন, অধিকাংশ দলই একমত। যারা স্বাক্ষর করেনি তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য রয়েছে। এছাড়া ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে সব দল প্রস্তুত বলেও জানান তিনি। বলেন, এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। কেউ বলছেন না যে ওদেরকে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, এখনো পর্যন্ত এরা কোনো রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসাবে আসন সমঝোতার প্রস্তুতি নিচ্ছে জনতার দল। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি এরই মধ্যে অর্ধশত প্রার্থীকে যোগ্যতার বিচারে বাছাই প্রক্রিয়া রেখেছে। এই তথ্য জানিয়েছেন জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। গত 20 মার্চ আত্মপ্রকাশ করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও 74টি এনজিও সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমর্থনে গড়ে ওঠা রাজনৈতিক প্ল্যাটফর্ম জনতার দল। প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থীই হবে দেশ পরিচালনার কাণ্ডারি। দলের সদস্য হওয়ার মানদণ্ড সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ও সাহসী। দলের চেয়ারম্যান জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতির মাঠে তাদের কার্যক্রম। নিবন্ধনের অপেক্ষায় থাকা দলটি আগামী নির্বাচনের জন্য অর্ধশত প্রার্থীকে বাছাইয়ের প্রক্রিয়ায় রেখেছে। এই মাসের মধ্যে আমরা একটা সুফল পাবো, তারপরে হয়তোবা আমাদের দলে অনেক ভালো মানুষের আমরা সম্মেলন ঘটাতে পারবো। এখন আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না যে আসলে কতটা হয়েছে। এরকম 40, 50, 60 জন যোগাযোগ করেছেন বা আছেন আমাদের সাথে, এবং তারা অত্যন্ত প্রতিযশা, সৎ, সাহসী, শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নেই। কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে নির্বাচনী কৌশল হিসেবে আসন সমঝোতার কথা ভাবছে জনতার দল। জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়াটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে, এবং এখানে দলীয় স্বার্থটাই প্রাধান্য পায় জাতীয় স্বার্থের ক্ষেত্রে। শুধুমাত্র নির্বাচন কৌশল হিসাবে আমরা একটা সমঝোতার বিষয়ে যেতে পারি, তাই এটা এখনো আমরা চূড়ান্ত করিনি। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা থাকলেও সুষ্ঠু ভোট গ্রহণে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার অভাব দেখছে না জনতার দল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসকনকে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। ইসকনের কোনো ভূমিকায় অপরাধ কিংবা অপরাধের সহায়তার অভিযোগ মিললে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। গাজীপুরে ধর্ষণের ঘটনা ঘিরে তৈরি পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট পুলিশদের ক্ষমা চাওয়ারও দাবি তাদের। এছাড়া জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়।
রাষ্ট্রীয় পর্যায়ে কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ইসলাম বিদ্বেষী আচরণ রোধে একটি জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ভূমিকা তদন্ত করতে হবে, আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অনৈতিক আওয়ামী লীগের দোষর বাংলাদেশে রেখে দেওয়া তারা ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ এবং বিক্ষোভ চট্টগ্রামে মিছিল করেছে হেফাজতে ইসলাম। বাদজুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। তারা অভিযোগ করেন, গাজীপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টায় সংশ্লিষ্টতা রয়েছে ইসকনের। এমনকি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছে তারা। আইনজীবী আলিফ হত্যার বিচার দ্রুত শেষ করার পাশাপাশি ইসকনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বিগত দিনে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হাকিমপুরে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ৭২-এর পর এমপিওভুক্ত শিক্ষকদের সম্মানিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষকদের সম্মান ধরে রাখতে উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান জাহিদ। বলেন, ইতিহাসকে অস্বীকার করা যাবে না। ইতিহাস তার নিজস্ব স্থান থেকে একটি জাতিকে গড়ে দিতে পারে। এর আগে সিএনডেফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন এজেডএম জাহিদ হোসেন। জাতি ইতিহাসকে অস্বীকার করা যায় না। ইতিহাস তার নিজস্ব স্থান। একটি জাতির জীবনে যথাযথভাবে সে ইতিহাস কেউ গড়ে দিতে পারে না। ইতিহাস আপনি আপনাদেরকে ধারণ করে। সিরাজগঞ্জে যমুনা রেল সেতুর পিলারের কয়েক স্থানে সূক্ষ্ম ফাটল দেখা দিয়েছে। চলছে মেরামতের কাজ। তবে এই ঘটনায় ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি জানিয়েছে কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষ বলছে, রেল সেতুর পশ্চিম প্রান্তে 7 থেকে 8টি পিলারের নিচে ফাটলের স্থানগুলোতে মেরামতের কাজ চলছে। এদিকে পিলারের ফাটলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা আলোচনার মধ্যে প্রকল্প ব্যবস্থাপক জানান, নির্মাণ ত্রুটি নয়, বৈরী আবহাওয়ায় এই ধরনের সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে। এসব ফাটল স্থাপনার জন্য ক্ষতিকর নয়। রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এসব ফাটল মেরামত করা হচ্ছে। প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে 0.1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির ফাঁকা সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয়। রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এগুলো একে একে রিপেয়ার করা হবে। এই ফাটল সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না। খাগড়াছড়ির দীঘিনালা একটি বেইলি সেতু দেবে গিয়ে রাঙামাটির লংগদুর সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 8টার দিকে দীঘিনালা লংগদু সড়কের বেতছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মালবাহী কাভার্ড ভ্যান বেতছড়ি সেতু পার হওয়ার সময় একটি পাটাতন দেবে যায়। পরে কাভার্ড ভ্যানটি উদ্ধার করার সময় আরও কয়েকটি পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিকল্প পথে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চলাচল করলেও মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। আগামী বুধবার থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি আজই নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এটি শক্তিশালী হওয়ার পর গতি পরিবর্তন না করলে ভারতের অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম। তবে এর প্রভাবে বুধবার থেকে টানা 3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশে। বেশি হবে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে।
লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলার ও জাহাজকে গভীর সমুদ্র এড়িয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে এবং এটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখনকার পর্যন্ত যে প্রেডিকশন তাতে এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এবং ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এটা 28 অক্টোবর বা 29 অক্টোবরের দিকে প্রবেশ করতে পারে। তাতে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে 29 অক্টোবর থেকে। পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 জন শ্রমিক থাকলে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ, কালো তালিকা প্রথা নিষিদ্ধ, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি সহ 184টি পরিবর্তন এনে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিদ্যমান আইনের এই পরিবর্তনগুলোকে ইতিবাচক হিসেবে দেখলেও শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী শ্রম কমিশন গঠনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতিতে বৃহৎ অবদান রাখা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বিদ্যমান শ্রম আইনকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি দেশের শ্রম খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, শ্রমিকের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে নতুন আইনে। বিদ্যমান শ্রম আইন অনুযায়ী কোনো কারখানা বা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করতে গেলে 20% শ্রমিকের সম্মতি লাগে। এখন সংশোধিত শ্রম আইনে কারখানার আকার ভেদে 20 থেকে 400 জন শ্রমিকের সম্মতির কথা বলা হয়েছে। এছাড়া একটি কারখানায় সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ থাকছে সংশোধিত আইনে। বেসরকারি খাতে নিয়োগকর্তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড গঠন অথবা শ্রমিকদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে সংশোধিত শ্রম আইনে। শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গৃহপরিচারক ও নাবিকদের। এছাড়া শ্রমিকদের কালো তালিকাভুক্তির চর্চা সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে। যেটুকু অগ্রগতি হয়েছে এটাকে ভিত্তি করে সংশ্লিষ্ট অন্যান্য যে ধারাগুলো, সংশ্লিষ্ট অন্যান্য যে সুরক্ষাগুলো বা অধিকারগুলো নিশ্চিত করতে হবে, সেক্ষেত্রে সংশোধনী আসলে এটা একটা, আমি বলবো, ভালো অগ্রগতি। যদি আমি আবারও বলতেছি যে এটি একদম সবকিছু পেয়ে যাওয়া না। তবে বাস্তবায়ন ও নজরদারি এখন মূল চ্যালেঞ্জ বলছেন খাত সংশ্লিষ্টরা। এছাড়া শ্রমিকের অধিকার আদায়ে স্থায়ী শ্রম কমিশন গঠন ও জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন অনেকে। এই অগ্রগতি তো শ্রমিকদের জন্য, শ্রমিকদের কাছে নিয়ে যেতে হয়, তাহলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোর সংশোধন করতে হবে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নির্দিষ্ট করতে হবে এবং জবাবদিহিতা তৈরি করতে হবে, যাতে যারা বাস্তবায়নের দায়িত্বে তারা জবাবদিহিতার মধ্যে থাকেন। অধ্যাদেশে শ্রমিকদের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠনকে বাধ্যতামূলক করা হয়েছে। প্রসূতি ছুটি বাড়িয়ে 120 দিন করা হয়েছে। এছাড়া কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল গঠনের কথাও বলা হয়েছে অধ্যাদেশে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার খুচরা বাজারে চাল, ডাল, সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের দাম গত সপ্তাহের মতো থাকলেও সবজির দাম কমেছে। বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। শিম, ফুলকপি, বেগুন সহ বিভিন্ন সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এ সপ্তাহে কমেছে ডিমের দাম, তবে 10 টাকা করে কেজিতে বেড়েছে পোলাওয়ের চালের দাম। শীতের হাওয়া বইছে শহর জুড়ে, জানিয়ে দিচ্ছে ঋতু বদলেছে। সে হাওয়া লেগেছে সবজির বাজারেও। রাজধানীর কাউরান বাজারে সকাল থেকে ক্রেতাদের ভিড়। তাজা শীতের সবজি সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। দাম কমেছে অধিকাংশ শাকসবজিতে। গত সপ্তাহে সিম বিক্রি হয়েছে 140 থেকে 150 টাকায়, যা শুক্রবার বাজারে 70 থেকে 80 টাকা। ফুলকপি, বাঁধাকপিও গত সপ্তাহের থেকে কমে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। বেগুন গত সপ্তাহে 80 টাকা কেজি বিক্রি হলেও আকার ভেদে বিক্রি হচ্ছে 40 টাকায়। তবে মুরগির দাম রয়েছে স্থিতিশীল। কিছুটা তুলনামূলক কম আছে, যেমন বেগুন, এই যে বরবটি, তুলনামূলক সব সবজি 10 টাকা 20 টাকা কেজিতে কম। বটবটি ছিল মনে গত সপ্তাহ 60 টাকা, এখন চলে মনে করেন হুদা 40 টাকা। কপি ছিল গত সপ্তাহ 50-60 টাকা, এখন হুদা 30 টাকা। দেশি আসলে তো এটা 20, 25 বা 30 টাকা হওয়ার কথা, কিন্তু সেই তুলনায় এখনো হয়নি। ডিমের দাম ডজন প্রতি 5 থেকে 10 টাকা কমলেও শীতের হাওয়া লাগেনি মাছের বাজারে। পোলাওর চালের দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে একটু বাড়তি ছিল ডিমের দাম, এই সপ্তাহে একটু কমছে। লাল যেমন ছিল 40-45 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে যেমন 30 টাকা চলে আসছে। যেহেতু ইলিশ মাছ নাই, এই জন্য মাছের দামটা একটু বেশি। এই যেমন ট্যাংরা মাছ 600 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, দেশি কই মাছ 800 টাকা কেজি। শুক্রবার হিসাবে মাছের দাম 10 টাকা মনে করেন যে একটু বাড়তি। পোলাও চালের দাম বাড়ছে একটু, 120 টাকা। গত সপ্তাহ ছিল 10 টাকা, এই সপ্তাহে 120 টাকা।
বিক্রেতারা বলছেন শীত যত বাড়বে সবজির সরবরাহ তত বাড়তে থাকবে, কমবে সবজির দাম। ক্রেতাদের দাবি সবজি সহ বিভিন্ন পণ্য নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে, সেদিকে প্রশাসনকে তৎপর হতে হবে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা জাগিয়ে তুলতে আবারও যাত্রা শুরু করেছে প্রায় শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। একসময়ের জনপ্রিয় এই স্টিমার এখন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ঢাকা মুন্সিগঞ্জ নৌপথে। পরবর্তীতে ঢাকা চাঁদপুর ও বরিশাল রুটে চলবে। পুরনো দিনের গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। একসময় অবিভক্ত বাংলার নৌপথে কলকাতা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলত এই স্টিমার। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল ঢাকার সদরঘাট থেকে মুন্সিগঞ্জ রুটে। কলকাতার রিচ গার্ডেন ওয়ার্কশপে ১৯২৮ সালে তৈরি হয় এই পিএস মাহসুদ। পরে ১৯৮৩ সালে বেলজিয়ামের সহায়তায় এটি স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। তবে এই অঞ্চলে দ্রুতগামী বিলাসবহুল লঞ্চ এবং বাসে যাতায়াত বাড়তে থাকলে বন্ধ হয়ে যায় এই স্টিমার। নৌপরিবহন উপদেষ্টা জানালেন, দেশের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই স্টিমারটি সংস্কার করা হয়েছে। এটা হচ্ছে আমার দেশের একটা ঐতিহ্য ছিল, এই নদীপথে মানুষ এই স্টিমারের জন্য ভ্রমণ করত। তো এটাকে একটা হেরিটেজ হিসাবে বা ঐতিহ্য হিসাবে আনা হয়েছে। এটা আপনারা যদি মনে করেন যে কমার্শিয়ালি ভায়াবল কিনা, বোধহয় না। আপাতত সপ্তাহে একদিন চলবে, ঢাকা, চাঁদপুর, বরিশাল। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানালেন, পরীক্ষামূলক যাতায়াত শেষে শিগগিরই প্রকাশ করা হবে স্টিমারটির বুকিংয়ের নিয়মকানুন ও ভাড়ার তালিকা। আমাদের জনগণকে সর্বোত্তমভাবে সেবা দেওয়া যায় তারই একটি পরিকল্পনা আমরা করছি। আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, এই কমিটি এটা নিয়ে কাজ করছে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই বিষয়ে পত্রপত্রিকায়, টেলিভিশনে আমরা জানাবো। ইউটিউব, ওয়েবসাইট এবং অন্য যে মাধ্যমগুলো আছে, জনপ্রিয় মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোতেও আমরা এটা ছাড়বো। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি ৩টি স্টিমারও সংস্কার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। আবারও নতুন রূপে যাত্রা শুরু করলো শতবর্ষের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার এমভি মাহসুদ। যদি এই উদ্যোগ সফল হয় তবে দেশের অর্থনীতিতে খুলবে নৌ পর্যটনের নতুন দুয়ার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।